আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব অ্যাকাউন্টিং ইকুয়েশন এবং অ্যাকাউন্টিংয়ে ব্যবহৃত বিভিন্ন ইংরেজি ওয়ার্ড এবং তার মিনিং। এই জন্য যারা বিবিএ ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো যে অ্যাকাউন্টিং ফিন্যান্স যারা বিবিএতে ভর্তি হয়েছো তাদের জন্য এই সাবজেক্টগুলো ইংরেজিতে অঙ্ক করতে হয়। আর ইংরেজিতে অঙ্ক করার কারণে অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে যে ইংরেজিতে অঙ্ক করতে হয়, এটা বুঝতে পারবে কিনা। তো ভয়ের কিছু নেই। আসলে আমাদের কিছু ওয়ার্ড বা কিছু সেন্টেন্সে যদি আমরা এই মিনিংগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারি বা বুঝতে পারি, তাহলে দেখা যাবে এই সেম ওয়ার্ড এবং সেম সেন্টেন্সগুলো বারবার ইউজ করে অঙ্কগুলো তৈরি করা হয়ে থাকে। সো চলো শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদের সাথে আলোচনা করব অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে। তো যারা অলরেডি যাদের ব্যাকগ্রাউন্ড এসএসসি ইন্টারমিডিয়েট, যাদের ব্যাকগ্রাউন্ড কমার্সে ছিল, তারা এই ইকুয়েশনের সাথে তোমরা অলরেডি পরিচিত হয়ে আছো। তো যারা সম্পূর্ণ নতুন, বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স অথবা আর্টসে ছিল অথচ বিবিএতে তোমরা ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছো, যে কোনো একটা সাবজেক্টে নিয়ে ভর্তি হয়েছো, তো এই ইকুয়েশনটা তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এখানে রয়েছে এ ইকুয়াল টু এল প্লাস ওই। এ এ ইকুয়াল টু এল প্লাস ওই, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর মেইন যে সূত্র। এই সূত্রের মধ্যে প্রথমে রয়েছে অ্যাসেট, অ্যাসেট ইকুয়াল টু সম্পদ, লায়াবিলিটিস, লায়াবিলিটিস ইকুয়াল টু দায়, আর অনার্স ইকুইটি বা ইকুইটি এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। তো তোমাদের ক্লিয়ার করে দেই যে সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব অর্থাৎ অ্যাসেট, লায়াবিলিটিস এবং অনার্স ইকুইটি কিভাবে চিনবা। ধরো তোমার প্রতিষ্ঠানে আসবাবপত্র, নগদ টাকা সব মিলে তোমার প্রতিষ্ঠানের সম্পদ রয়েছে। আর এটা তোমাদের জানতে হবে যে আসলে সম্পদটা কি। প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যেগুলো ব্যবহার করা হয় সেটা নগদ টাকা হতে পারে, আসবাবপত্র হতে পারে, কলকবজা হতে পারে। এমনকি তুমি যদি কোনো ব্যক্তির কাছ থেকে টাকা পাও তাহলে সে ব্যক্তিও তোমার সম্পদ। এই জন্য প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় সেগুলি সাধারণত সম্পদ। ধরো তোমার প্রতিষ্ঠানে আসবাবপত্র, নগদ টাকা সব মিলে ধরো তোমার প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা রয়েছে। এই 1 লক্ষ টাকাই হচ্ছে তোমার প্রতিষ্ঠানের সম্পদ। আর এই সম্পদের মধ্যে মালিকের নিজস্ব অর্থায়নে যতটুকু আনা হয়েছে, ধরো তুমি কারবারের মালিক। তবে তোমরা একটা কথা মনে রেখো যে কারবার এবং মালিক সাধারণত পৃথক সত্তা। কারবারকে সাধারণত কৃত্রিম ব্যক্তি সত্তা বলা হয়ে থাকে, কারণ কারবারটা মালিক নিজেই ক্রিয়েট করে থাকে। যদিও মালিক নিজেই ক্রিয়েট করে, তারপরেও কারবার এবং মালিক সম্পূর্ণ আলাদা সত্তার অধিকারী। ধরো কারবারে 1 লক্ষ টাকা রয়েছে। এই 1 লক্ষ টাকা আসবাবপত্র বা আদারওয়াইজ যে সম্পদগুলো রয়েছে সব মিলে ধরা যাক 1 লক্ষ টাকা কারবারে রয়েছে। এই 1 লক্ষ টাকার মধ্যে মালিক নিজস্ব অর্থায়নে ধরা যাক 80,000 টাকা আনয়ন করেছে, এবং আর 20,000 টাকা কোনো ব্যাংক থেকে লোন নিয়ে কারবারটা স্টার্ট করেছিল। তো আমাদের কারবারের টোটাল সম্পদ রয়েছে 1 লাখ টাকা, এবং এই 1 লক্ষ টাকার মধ্যে মালিকের যে নিজস্ব অর্থায়ন 80,000 টাকা আনা হয়েছে এটাকে বলা হয় অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকের অধিকার, সত্ত্ব শব্দের অর্থ অধিকার। তো মালিকানা সত্ত্বের অর্থ হচ্ছে মালিকের অধিকার। তার মানে এখানে যে টোটাল 1 লক্ষ টাকার সম্পদ রয়েছে, এই 1 লক্ষ টাকার মধ্যে মালিকের অধিকার কতটুকু রয়েছে বা মালিকের দেয়া কতটুকু সম্পদ রয়েছে, এটাকে বলা হয় মালিকানা সত্ত্ব, যেটাকে ইংরেজিতে বলা হয় অনার্স ইকুইটি, মানে নিজের অধিকার। আর লায়াবিলিটিস বা দায়, কারবারের সম্পদের মধ্যে তৃতীয় পক্ষের যে দাবিটা থাকে, অর্থাৎ মোট যে 1 লক্ষ টাকার সম্পদ রয়েছে, এই 1 লক্ষ টাকার সম্পদের মধ্যে মালিকের ব্যতীত তৃতীয় কোনো পক্ষের নিকট থেকে যে টাকাটা কারবারে আনয়ন করা হয়েছে সেই অংশটুকুকে বলা হয় লায়াবিলিটিস, বাংলায় বলা হয় দায়। তবে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হচ্ছে আমাদের টোটাল সম্পদ 1 লক্ষ টাকা এবং টোটাল দায়ও কিন্তু 1 লক্ষ টাকাই। এখন যদি বলো অনার্স ইকুইটি 80,000 এবং দায় 20,000 টাকা, হ্যাঁ আসলে তাই, কিন্তু মনে রাখতে হবে অনার্স ইকুইটিও এক ধরনের দায়। এখন দায় জিনিসটা হচ্ছে তোমাকে ক্লিয়ার করে দেই যে দায় সাধারণত দুই ধরনের। একটা হচ্ছে ইন্টারনাল লায়াবিলিটিস আর একটা হচ্ছে এক্সটার্নাল লায়াবিলিটিস। ইন্টারনাল লায়াবিলিটিস বলতে বোঝায় আন্তঃদায়, অর্থাৎ কারবারের কাছের যে দায়টা রয়েছে, অর্থাৎ মালিক সবচাইতে মালিক কারবারের কাছের লোক। সো মালিকের কাছে যে দায়টা থাকে সেই দায়টাকে বলা হয় ইন্টারনাল লায়াবিলিটিস, যেটাকে আমরা অনার্স ইকুইটি নামে চিনে থাকি। আর এক্সটার্নাল লায়াবিলিটিস বলতে
টোটাল সম্পদের মধ্যে মালিক ব্যতীত বাহির পক্ষের বা অন্য কোনো পক্ষের যে নিকট যে দায়টা থাকে সেটাকে বলা হয় এক্সটার্নাল লায়াবিলিটিস। কিন্তু আমরা সাধারণত আমরা ওইভাবে এক্সটার্নাল বা ইন্টারনাল লায়াবিলিটিস নামে আমরা না চিনে আমরা সাধারণত এভাবে ব্যবহার করি যে লায়াবিলিটিস মানেই বহিদায় বা এক্সটার্নাল লায়াবিলিটিস, আর অনার সিকিউরিটি বা মালিক যেটুকু আনয়ন করেছে সেটাকে আন্তদায়, যেটাকে আমরা ওই বা অনার সিকিউরিটি নামে চিনে থাকি। তো যাই হোক, তবে একটা কথা মনে রাখবে যে ওই বা অনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব এর মধ্যে চারটি উপাদান দ্বারা এটাকে প্রভাবিত করে। অনার সিকিউরিটিকে চারটি উপাদান দ্বারা প্রভাবিত হয়। তার মানে চারটা ঘটনা যদি ঘটে থাকে বা চারটা হিসাব যদি তোমার প্রতিষ্ঠানে বৃদ্ধি পায় বা হ্রাস পায়, তাহলে তোমার মালিকানা সত্ত্ব বা অনার সিকিউরিটির পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পাবে। তার মধ্যে রয়েছে এক্সপেন্স, ব্যয়, ড্রয়িং, ক্যাপিটাল এবং রেভিনিউ। তার মানে চারটা উপাদান মিলেই হয় অনার সিকিউরিটি: ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্স। যদি তোমার প্রতিষ্ঠানে মালিক ক্যাপিটাল মানে মূলধন যদি আনয়ন করে, তাহলে মালিকানা সত্ত্ব অটোমেটিক বেড়ে যায়, যেহেতু কারবারে মালিকের সত্ত্ব বাড়তেছে, তার মানে মালিকের টাকার দেওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। এক কথায় মালিক কারবারে টাকা দিলেই সেটা যেমন একদিকে সম্পদ বৃদ্ধি পাবে, অপরদিকে তার অধিকারটাও বৃদ্ধি পাবে। এই জন্য মালিকানা সত্ত্বটাও বৃদ্ধি পাবে বা অনার সিকিউরিটিটা বৃদ্ধি পাবে। আবার যদি একইভাবে মালিক যদি কারবার থেকে টাকা উইথড্র করে বা উত্তোলন করে, সেক্ষেত্রে মালিকের কিন্তু কারবারের প্রতি অধিকারটা আস্তে আস্তে কমতে থাকবে। সে 1 লক্ষ টাকা, 80,000 টাকা দিয়ে রাখছিল, এখন কোনো কারণে দেখা যাচ্ছে যে সে 20,000 টাকা কারবার থেকে তুলে নিচ্ছে, নিজের কারণে উইথড্র করতেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণটা কিন্তু 80,000 থেকে 60,000 টাকায় চলে আসবে। তাহলে কি বুঝলাম? মালিক কারবারের টাকা যখন দিয়েছিল, যেটাকে আমরা ক্যাপিটাল বলে থাকি, ক্যাপিটাল দিলে বা মূলধন দিলে কারবারে মালিকানা সত্ত্বটা বা অনার সিকিউরিটিটা বৃদ্ধি পায়। কিন্তু যদি ড্রয়িং করা হয়, যদি উত্তোলন করা হয়, তাহলে তার অধিকারটা যেহেতু কারবারে কমে যায়, সো মালিকানা সত্ত্বের পরিমাণটাও কমে যায়। একইভাবে যদি কারবারে রেভিনিউ হয়, রেভিনিউ শব্দের অর্থ আয়, কারবারে যদি রেভিনিউ হয় বা আয় হয়, তাহলে অনার সিকিউরিটির পরিমাণটা বৃদ্ধি পায়। এখন যদি বলি যে অনার সিকিউরিটির পরিমাণটা বৃদ্ধি পাবে কেমনে? কারণ কারবারে যদি লাভ হয়, তাহলে কিন্তু সেই লাভটা মালিকই নেয়, যেহেতু সেই লাভটা মালিকই গ্রহণ করে থাকে, এই জন্য মালিকানা সত্ত্বের পরিমাণটা বৃদ্ধি পায়। আবার যদি এক্সপেন্স হয় বা ব্যয় হয়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পায়, কারণ কারবারের লাভ বা ক্ষতি সবই মালিকের উপরই বর্তায়। তৃতীয় পক্ষ বা লায়াবিলিটিস বা তৃতীয় কোনো পক্ষ কিন্তু কোনো আয় ব্যয় এর দায়ভার নেবে না। সো মালিকানা সত্ত্ব এই উপাদানটির মধ্যে চারটি উপাদান থাকবে: ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্স। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের মানে অ্যাকাউন্টিং ইকুয়েশনে তোমাদের অল্প কিছু আলোচনা করলাম। আমরা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের যে চ্যাপ্টার রয়েছে, ওখানে ফার্স্টে যে চ্যাপ্টারটা রয়েছে ম্যাথের, সেই চ্যাপ্টারে এর ডিটেলস আলোচনা আছে। সেখানে যে তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তো চলো আমরা এখন অ্যাকাউন্টিংয়ে যে শব্দগুলো ইউজ করা হয়ে থাকে, কারণ ইংরেজিতে যেহেতু ইন্টারমিডিয়েটে বা এসএসসিতে যেহেতু আমরা বাংলায় শব্দগুলা ব্যবহার করে থাকি, অথচ তোমার অনার্স লেভেলে বা বিবিএতে ফার্স্ট ইয়ার থেকে তোমার বিবিএর যে সাবজেক্টগুলো রয়েছে, বিশেষ করে ম্যাথের সাবজেক্টগুলো রয়েছে, এখানে কিন্তু ইংলিশে অঙ্কগুলো করতে হয়। এই জন্য আমাদের অবশ্যই বাংলা জানার পাশাপাশি ইংরেজি মিনিংটা যদি না জানি বা ইংরেজির অর্থগুলো যদি না জানি, তাহলে কিন্তু আমরা অঙ্কটা করতে আমাদের অনেক প্রবলেম হবে। তবে যারা ইংরেজিতে এক্সপার্ট, তাদের জন্য আসলে খুবই ইজি হবে। তো ভয়ের কিছু নেই, আমরা কিছু ওয়ার্ড যদি আমরা বা কিছু সেন্টেন্স যদি আমরা নিজেরা আয়ত্ত করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের জন্য খুব একটা কঠিন মনে হবে না। তো চলো এখন আলোচনা করা যাক ওয়ার্ড মিনিং নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, আমাদের যে হিসাবের যে শ্রেণী বিভাগ রয়েছে, আমরা জানি যে হিসাবের শ্রেণী বিভাগ আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীটি হচ্ছে 5 ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। তো দেখো, এখানে প্রথমে রয়েছে সম্পদ, অ্যাসেট। অ্যাসেট এর বাংলা অর্থ হচ্ছে সম্পদ। এদিকে রয়েছে লায়াবিলিটিস, যেটাকে বাংলায় বলা হয় হচ্ছে দায়, ইতিমধ্যে যেটা আলোচনা করে ফেললাম। তো তারপরে দেখো রয়েছে ক্যাশ।
ক্যাশ এই ওয়ার্ডটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি। ক্যাশ শব্দের অর্থ আমরা সবাই জানি যে এটা ক্যাশ শব্দের অর্থ নগদ। দেখো রয়েছে ব্যাংক ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট বলতে বোঝায় ব্যাংকে যত টাকা আমার ডিপোজিট করা রয়েছে বা ব্যাংকে যত টাকা আমার জমা রয়েছে বা ব্যাংক যে ব্যালেন্সটা রয়েছে, ধরো 20,000 টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, তুমি উইথড্র করেছো বা উত্তোলন করেছো 25,000 টাকা, সেক্ষেত্রে তুমি 5,000 টাকা অতিরিক্ত উত্তোলন করেছো। ব্যাংক ওভারড্রাফট বলতে ব্যাংক জমা অতিরিক্ত, যতটুকু ব্যাংকে জমা রেখেছো তার চেয়ে বেশি তুমি ড্রয়িং বা উইথড্র করেছো, এটাকে বলা হয় ব্যাংক জমা অতিরিক্ত। এটা আমাদের একটা দায়। তারপরে দেখো রয়েছে ব্যাংক। ব্যাংকের শব্দটা তো আমাদের সবাই ইউজ করে থাকি সাধারণত। তারপরে দেখো দায়ের মধ্যে আরেকটা রয়েছে আর্ন অ্যান্ড রেভিনিউ। আর্ন শব্দের অর্থ অর্জিত, আর আর্ন শব্দের অর্থ অনুপার্জিত, মানে অনর্জিত, এক কথায় অনর্জিত বা অনুপার্জিত, যা এখনো অর্জন হয়নি। রেভিনিউ শব্দের অর্থ আয়। তাহলে আর্ন অ্যান্ড রেভিনিউ শব্দের অর্থ কি দাঁড়ালো? অনুপার্জিত আয়। তার মানে যে আয়টা এখনো আয় হিসেবে গণ্য করা যাবে না, কারো কাছ থেকে সুবিধা নেওয়া হয়েছে কিন্তু তাকে এখনো সার্ভিসটা দেওয়া হয়নি, এটা আমাদের জন্য একটা দায়। তারপরে দেখো রয়েছে মার্চেন্ডাইজ। মার্চেন্ডাইজ শব্দের অর্থ হচ্ছে মজুত পণ্য। তো মার্চেন্ডাইজ শব্দের অর্থ মজুত পণ্য, তবে এই ওয়ার্ডের সাথে ইনভেন্টরি এই ওয়ার্ডটা অনেক সময় সমন্বিতভাবে ব্যবহার করা হয়ে থাকে। এভাবে ব্যবহার করা হয়ে থাকতে পারে যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি যদি ব্যবহার করা হয় তাহলে বুঝতে হবে এর অর্থ হচ্ছে মানে মজুত পণ্য। আর যদি ইন্ডিং ইনভেন্টরি বলা হয় সেক্ষেত্রে বুঝতে হবে সমাপনী মজুত পণ্য। ইন্ডিং যেহেতু শেষ, আর ওপেনিং ইনভেন্টরি বা বিগিনিং ইনভেন্টরি বলা হইলে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, এটা ইউজ করা হতে পারে। তারপরে দেখো বলা হয়েছে অ্যানি আর্নান। অ্যানি আর্নান বলতে যে কোনো অনুপার্জিত আয় যে কোনোটাই হতে পারে। তো এখানে দেখো রয়েছে আর্নান শব্দের অর্থ কিন্তু আমরা ইতিমধ্যে জানি যে আর্নানটা হচ্ছে আমাদের একটা দায়। তো তারপরে দেখো রয়েছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট একটা সম্পদ। ইনভেস্টমেন্ট এটাও আমরা কিন্তু অনেক সময় এটা ইউজ করে থাকি। বিনিয়োগ শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হয় ইনভেস্টমেন্ট। তারপরে দেখো দায়ের মধ্যে আরেকটা রয়েছে হচ্ছে মর্গেজ। মর্গেজ লোন, তার মানে হচ্ছে বন্ধকি ঋণ। তারপরে রয়েছে লোন বা ডিভেঞ্চার, এটার শব্দের অর্থ হচ্ছে ঋণ। তারপরে দেখো এখানে আরেকটা শব্দ রয়েছে যে নোট রিসিভেবল। এই দেখো একটা সমন্বিত একটা শব্দ রয়েছে, এই শব্দটা অনেক ক্ষেত্রে এটা সমন্বয় করে ব্যবহার করা হয়, রিসিভেবল। মনে রেখো রিসিভেবল শব্দের অর্থ হচ্ছে রিসিভেবলটা একটা তোমার সম্পদ বা অ্যাসেট, যেটা তুমি এখনো তুমি পাওনি, পাবে। রিসিভেবল শব্দের অর্থ হচ্ছে প্রাপ্য। রিসিভড শব্দের অর্থ অলরেডি যেটা পেয়ে গেছো, আর রিসিভেবল শব্দের অর্থ হচ্ছে পাওনি কিন্তু পাবে। তাহলে যদি বলা হয় নোট রিসিভেবল তাহলে এর অর্থ হচ্ছে প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, এটা আমাদের একটা সম্পদ। সেম একইভাবে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল যদি বলা হয় তাহলে বুঝতে হবে এটা হচ্ছে অ্যাকাউন্ট শব্দের অর্থ হচ্ছে হিসাব, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল শব্দের অর্থ প্রাপ্য হিসাব। তারপরে বলা আছে ইন্টারেস্ট রিসিভেবল, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল হচ্ছে প্রাপ্য সুদ। তার মানে দেখো সব জায়গায় কিন্তু যেখানে রিসিভেবল কথা ব্যবহার করা হয়েছে, রিসিভেবল ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, সেখানে কিন্তু প্রাপ্য কথাটা লেখা হয়েছে। সো এটা দ্বারা বোঝাচ্ছে রিসিভেবল শব্দের অর্থ প্রাপ্য, এটা আমাদের সম্পদ। একইভাবে দেখো এখানে নোট পেয়েবল কথা বলা আছে। পেয়েবল শব্দের অর্থ যেটা তোমাকে পরিশোধ করতে হবে। পেইড শব্দের অর্থ তুমি পরিশোধ করে দিয়েছো, বাট পেয়েবল শব্দের অর্থ কিন্তু তুমি এখনো পরিশোধ করনি, বাট পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করতে হয় এমন একটা ওয়ার্ড, যদি মানে পরিশোধ করতে হয় এমন অর্থে কিন্তু এই পেয়েবল শব্দটা ইউজ করা হয়। তাহলে কি বলা হয়েছে নোটস পেয়েবল, তার মানে যে বিলের টাকা পরিশোধ করতে হবে। যেমন ধরো বিদ্যুৎ বিলটা আমাদের জন্য নোটস পেয়েবল, ওখানে যে বিলের অ্যামাউন্টটা উল্লেখ থাকে ওই বিলটা যখন আমরা রিসিভ করি আমাদের কাছে বা আমাদের বাড়িতে এসে যখন বিদ্যুৎ অফিস থেকে দিয়ে যায়, তখন কিন্তু ওই কাগজে কিন্তু লেখা থাকে আমার কত বিল হয়েছে। তাহলে ওই বিলটা যদিও আমরা গ্রহণ করি কিন্তু ওই বিলের টাকা আমাদের পরিশোধ করতে হবে। তার মানে আমরা খরচ করে রাখছি এখনো পরিশোধ করি নাই, এই জন্য এটাকে বলা হয় নোট পেয়েবল। তার মানে পেয়েবল শব্দের অর্থ প্রদেয়, যা পরিশোধ করতে হবে। নোট পেয়েবল শব্দের অর্থ হচ্ছে প্রদেয় বিল বা প্রদেয় নোট, এটা আমাদের একটা দায়। অ্যাকাউন্টস পেয়েবল একইভাবে দেখো অ্যাকাউন্ট রিসিভেবল শব্দের অর্থ প্রাপ্য হিসাব বা দেনাদার। দেনাদার শব্দের অর্থ যার কাছে আমরা পণ্য বাকিতে বিক্রয় করেছি বা সেবা বাকিতে দিয়েছি এখনো আমি টাকা পাই নাই, সেটাকে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল। আর আমরাই কারো কাছ থেকে সেবা নিয়েছি বা সার্ভিস নিয়েছি বা পণ্য ক্রয় করেছি, বাট তাকে এখনো টাকা পরিশোধ করিনি, এটাকে বলা হয় অ্যাকাউন্টস পেবল, এটা আমাদের জন্য দায়।
এক কথায় আমাদের কাছ থেকে যদি কোনো পক্ষ টাকা পায় সেটা আমাদের জন্য দায়, আর আমরা যদি কোনো পক্ষের কাছ থেকে টাকা পাই সেটা আমাদের জন্য সম্পদ। একইভাবে দেখো অ্যানি রিসিভেবল, এটা তো আলোচনা করলাম। অ্যানি পেবল, একইভাবে পেবল, এক কথায় মনে রাখবা পেবল যদি কোথাও লেখা থাকে তাহলে সেটা অবশ্যই তোমার জন্য দায়, আর রিসিভেবল যদি কোথাও লেখা থাকে, কোনো ওয়ার্ড কোনো সেন্টেন্সে যদি রিসিভেবল কথা লেখা থাকে তাহলে বুঝতে হবে সেটা তোমার জন্য সম্পদ। তারপরে দেখো আরেকটা বোঝাই, সেটা হচ্ছে প্রিপেইড। প্রিপেইড এই শব্দটা কিন্তু অনেক সময় আমরা সমন্বয় করে ব্যবহার করতে পারি। প্রিপেইড, এখন প্রিপেইড যদি খরচ হয়, এক্সপেন্স, দেখো এক্সপেন্স শব্দের অর্থ খরচ, প্রিপেইড কোনো খরচ যদি হয় সেটা কিন্তু আমাদের সম্পদ। মনে রেখো, তুমি কাউকে এক্সট্রা সুবিধা দেওয়াটা হচ্ছে তোমার জন্য সম্পদ, আর কারো কাছ থেকে এক্সট্রা সুবিধা নেওয়াটা তোমার জন্য দায়। তো প্রিপেইড এক্সপেন্স, ধরো একটা একটা কর্মচারীকে 1 লক্ষ, ধরো একটা কর্মচারীকে 10,000 টাকা বেতন দিতে হবে, তুমি তাকে 20,000 টাকা বেতন দিয়ে দিছো। তার মানে স্যালারি, বেতন শব্দের অর্থ হচ্ছে ইংরেজিতে বলা হয় স্যালারি। তো এই স্যালারিটা ধরো তুমি 10,000 টাকা অগ্রিম দিয়ে দিছো, তাহলে তার মানে তুমি কি ওই ব্যক্তিকে বা তোমার কর্মচারীকে তুমি অতিরিক্ত সুবিধা দিচ্ছ, তাহলে এটা তোমার জন্য সম্পদ, কারণ ওর কাছ থেকে তুমি কোনো এক সময় বা অন্য কোনো সময় সার্ভিস পাবে। তো এই জন্য প্রিপেইড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স আমাদের জন্য সম্পদ। বলা থাকতে পারে প্রিপেইড স্যালারি, প্রিপেইড ইন্স্যুরেন্স, এই খরচগুলো যদি প্রিপেইড করা হয় তাহলে আমাদের জন্য সম্পদ। এক কথায় এক্সপেন্সের সামনে যদি কখনো প্রিপেইড লেখা থাকে তাহলে বুঝতে হবে সেটা আমাদের সম্পদ। তারপরে দেখো অ্যানি এক্সপেন্স পেবল, তার মানে কোনো খরচ যদি বকেয়া থাকে, পেবল থাকে, ধরো স্যালারি দিতে হবে 15,000, তুমি দিছো 10,000, তাহলে এখনো কিন্তু পরিশোধ করনি। আগে কিন্তু আলোচনা করেছি যে পেবল শব্দের অর্থ পরিশোধ করতে হবে, তাহলে যদি বলা হয় স্যালারিস পেবল, স্যালারিটা একটা খরচ, পেবল শব্দের অর্থ পদেও, মানে পরিশোধ করতে হবে, তার মানে স্যালারি পেবল মানে পদেও বেতন, যেটাকে আমার এখনো পরিশোধ করা হয়নি, পরিশোধ করতে হবে। তাহলে এটা আমাদের জন্য কিন্তু একটা দায়। তারপরে দেখো বলা হয়েছে সাপ্লাইজ, সাপ্লাইজ শব্দের অর্থ সরবরাহ বা সরবরাহ সামগ্রী, বা অনেক সময় মণিহারি বলে থাকি আমরা, এটা আমাদের সম্পদ। তারপরে দেখো বলা হয়েছে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা দায়, তবে এটা আমরা অনেক অনেক ক্ষেত্রে এটা দায় ঠিক আছে, কিন্তু এটাকে আমরা আরেকটা নামে চিনে থাকি, সেটাকে বলা হয় যে কন্ট্রা অ্যাসেট বা রিভার্সাল অ্যাসেট বা কন্ট্রা অ্যাসেট, যেটাকে বলে থাকি বিপরীত সম্পদ। কারণ যারা অলরেডি এসএসসি ইন্টারমিডিয়েটে যারা অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল অ্যাকাউন্ট করে আসছো, মানে আর্থিক বিবরণী যারা করে আসছো, তারা এই বিষয়টা কিন্তু বুঝতে পারবে আশা করা যায়। কারণ অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন শব্দের অর্থ হচ্ছে পুঞ্জীভূত অপচয়, পুঞ্জীভূত অপচয়। এই পুঞ্জীভূত অপচয় আমরা কি করে ব্যালেন্স শিট করার সময় বা আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা করে আসতাম, তখন কিন্তু ওই সম্পদ, সংশ্লিষ্ট সম্পদ থেকে এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা বাদ দিয়ে আসতাম। ধরো এই অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশনটা যদি আসবাবপত্রের হয়, তাহলে সেই আসবাবপত্র থেকে এই পুঞ্জীভূত অপচয়টা আমরা আসবাবপত্র থেকে বাদ দিয়ে দেখাতাম। এই জন্য এই সম্পদটাকে যেহেতু এই দায়টাকে যেহেতু সম্পদ থেকে বাদ দিয়ে দেখানো হয়, এই জন্য এই দায়টাকে আমরা বিপরীত সম্পদ নামেও চিনে থাকবো। যাই হোক, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন শব্দের অর্থ পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি, যেখানে অবচয়ের টাকাটা ক্রমান্বয়ে জমা হতে থাকে। একটা এটা দ্বারা কিন্তু একটা অ্যাকাউন্টকে বোঝায় বা একটা তহবিলকে বোঝায়। তো যাই হোক, তারপরে দেখো বলা হয়েছে সম্পদের মধ্যে আরেকটা রয়েছে সেভিংস সার্টিফিকেট, যেটাকে বলা হয় সঞ্চয়পত্র। ওই যে তোমার হচ্ছে সঞ্চয়পত্র, ডাকঘর সঞ্চয়পত্র, ওই যে আমরা ডাকঘরে কিন্তু আমরা অনেক সময় টাকা ডিপোজিট করি একটা নির্দিষ্ট ইন্টারেস্টের বিনিময়ে। তো যাই হোক, তারপরে দেখো বলা হয়েছে ফার্নিচার, ফার্নিচারটা আমাদের একটা সম্পদ, এটা কিন্তু আমরা ব্যক্তিগত জীবনে অনেক ইউজ করে থাকি, যে ফার্নিচার কিনতে হবে, তার মানে ফার্নিচার শব্দের অর্থ হচ্ছে আসবাবপত্র। এখানে একটু বাংলা লেখাটা হয়তো একটু মিস্টেক হয়ে গেছে। তারপরে দেখো যেখানে এখানে বলা হয়েছে ইকুইটি, ইকুইটি মানেই কিন্তু ওই যে ফার্স্টে আলোচনা করেছি, ইকুইটি শব্দের অর্থ সত্ত্ব, এখানে দেখো মালিকানা সত্ত্ব বা ইকুইটি ফান্ড বা মালিকানা তহবিল। তারপরে দেখো বলা হয়েছে মেশিনারি, মেশিনারি শব্দের অর্থ হচ্ছে যন্ত্রপাতি। একটু ওই যে বললাম যে একটু বাংলা লেখাটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে কপি পেস্টের কারণে। মেশিনারি শব্দের অর্থ এই যে যন্ত্রপাতি, মেশিনারি শব্দের অর্থ যন্ত্রপাতি, এটা আমরা জানি। ক্যাপিটাল শব্দের অর্থ মূলধন, এ দেখো ক্যাপিটাল শব্দের অর্থ মূলধন, ক্যাপিটাল একটা ক্যাপিটাল শব্দের অর্থ কিন্তু যে তোমার হচ্ছে রাজধানী। এখানে ক্যাপিটাল শব্দের অর্থটা দ্বারা কি বোঝাইছে, যেটা একটা মূলধন, মানে একটা কারবার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য মেইন যে অংশটুকু দরকার হয়। তবে মূলধন বলতে কিন্তু মালিকের অংশটুকুই সাধারণত বোঝানো হয়। তো তারপরে দেখো বলা হয়েছে টুলস, টুলস মানে হচ্ছে খুচরা যন্ত্রাংশ বা ছোট ছোট যে যন্ত্রাংশ। তোমরা দেখে থাকবে ওই যে ট্রাক, বিভিন্ন মানে পরিবহন, যে বড় বড় ট্রাক বাস থাকে, তার নিচের দিকে দেখো ওই তোমার লেখা থাকে যে টুল বক্স, টুলস বক্স এরকম লেখা থাকে।
টুলস বক্স শব্দের অর্থ ওখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র নাট বল্টু ইত্যাদি ইত্যাদি মানে রাখা হয় ওখানে, এই জন্য এটাকে বলা হয় টুলস বক্স। এই টুলস বক্স শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র যন্ত্রাংশ বা যন্ত্রাংশ। তারপরে দেখো বলা হয়েছে ড্রয়িং। ড্রয়িং শব্দের অর্থ উত্তোলন। মালিক, ক্যাপিটাল বলতে যেমন মালিক কারবারে যে অংশটুকু দিবে সেটাকে বলা হয় ক্যাপিটাল, একইভাবে মালিক যদি কারবার থেকে টাকা উইথড্র করে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে ড্রয়িং, মানে উত্তোলন। তারপরে দেখো বলা হয়েছে ল্যান্ড। ল্যান্ড শব্দের অর্থ আমরা জানি যে ল্যান্ড শব্দের অর্থ হচ্ছে জমি বা এই যে ভূমি। তারপরে দেখো বলা হয়েছে যে ইনকাম ট্যাক্স মানে আয়কর, মানে আয় করার ফলে যে ট্যাক্সটা সরকারকে পরিশোধ করতে হয়। বিল্ডিং শব্দের অর্থ আমরা জানি দালান কোঠা। তারপরে দেখো বলা হয়েছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম। তারপরে দেখো বলা হয়েছে ডেলিভারি ভ্যান। ডেলিভারি ভ্যান মানে আমরা হচ্ছে সরবরাহ যান, যেটার মাধ্যমে আমরা পণ্য ডেলিভারি দিয়ে থাকি, এটা কিন্তু আমাদের একটা ফিক্সড অ্যাসেট মানে সম্পদ। তো যাই হোক, এই ফিক্সড অ্যাসেট কারেন্ট অ্যাসেট এর আলোচনা কিন্তু আমাদের ডিটেলস আছে যখন আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করব। তো তারপরে দেখো বলা হচ্ছে জেনারেল রিজার্ভ, সাধারণ সঞ্চিতি, এটা কিন্তু এক ধরনের দায় বা এক ধরনের ফান্ড নামে কিন্তু এটা আমরা চিনে থাকি, একটা তহবিল। তারপরে বলা হয়েছে মোটর কার মানে মোটর গাড়ি। তারপরে বলা হয়েছে পেনশন ফান্ড, পেনশন তহবিল, ফান্ড শব্দের অর্থ যেহেতু তহবিল। ইকুইপমেন্ট সরঞ্জাম। তারপর বলা হয়েছে ইনকাম ট্যাক্স প্রভিশন, আয়কর সঞ্চিতি। প্যাটেন্ট, প্যাটেন্ট শব্দের অর্থ প্যাটেন্ট এমনিতে এটা একটা ইংরেজি ওয়ার্ড। তারপরে অ্যানি ফান্ড, যে কোনো তহবিল কিন্তু আমাদের জন্য দায়। গুডউইল, গুডউইল শব্দের অর্থ হচ্ছে সুনাম। গুডউইলটা আমরা কেমনে চিনবো, আমাদের অনার্স যেহেতু ভর্তি হয়েছে, অনার্স থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে তোমাদের গুডউইল ভ্যালুয়েশন নামে একটা চ্যাপ্টার রয়েছে, ফোর্থ ইয়ারে রয়েছে, থার্ড ইয়ারেও মেবি রয়েছে। ওখানে তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2-তে বিশেষ করে আছে ফোর্থ ইয়ারে, তোমাদের ওখানে গুডউইল ভ্যালুয়েশনটা শেখানো হবে যে গুডউইলটা কি। গুডউইল আমি হালকা একটু আলোচনা করে দিই যে গুডউইলটা হচ্ছে ক্রেতা আকৃষ্ট করার ক্ষমতাকে গুডউইল বলা হয়। তার মানে তোমার কারবারের যে প্রতিষ্ঠানে, তোমার কারবার প্রতিষ্ঠানের বাজারে যে সুনামটা রয়েছে, এই সুনামের একটা আর্থিক মূল্য রয়েছে, এই আর্থিক মূল্যটা ওই অঙ্কের মাধ্যমে আমরা সলভ করে থাকবো। তো যাই হোক, এখানে শুধু এটুকুই একটু মনে রাখো যে গুডউইল শব্দের অর্থ হচ্ছে সুনাম। তারপরে দেখো ইকুইটি ফান্ড শিখিয়েছি। তো আমাদের সম্পদের আলোচনা এখানে গেল। সাধারণত এই এই ওয়ার্ডগুলো বেশি বেশি ব্যবহার করা হয়, এগুলার ভিতরে যে আসবে এমন না, তবে এই ওয়ার্ডগুলো যদি আমরা এই ওয়ার্ড মিনিংগুলো যদি আমরা মানে আয়ত্ত করতে পারি তাহলে দেখা যাবে আমাদের 90% ওয়ার্ড আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে বিশেষ করে শেখা হয়ে যাবে, মানে ফার্স্ট ইয়ারে যে অ্যাকাউন্টিং রয়েছে। আর ফার্স্ট ইয়ার যে অ্যাকাউন্টিং রয়েছে সাধারণত এদের সিলেবাস প্রায় সেম, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, মার্কেটিং সবারই একই সিলেবাস। তো যাই হোক, তারপরে এখন আমরা আলোচনা করব যে এক্সপেন্স মানে রেভিনিউ এবং এক্সপেন্স মানে আয় এবং ব্যয় নিয়ে। দেখো আমি কিন্তু 5টা হিসাবের কথা বলেছি, তার মধ্যে 2টা আলোচনা করে ফেলছি, একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে দায়। এখন আলোচনা করব আমরা হচ্ছে আয় এবং ব্যয় নিয়ে। ইংরেজিতে বলা হয় রেভিনিউ, বাংলায় বলা হয় আয়। এক্সপেন্স ইংরেজিতে বলা হয়, বাংলায় বলা হয় ব্যয়। এটা কিন্তু আমরা সাধারণত চিনে থাকি, অবশ্যই এই শব্দটা আমরা ইউজ করে থাকি অনেক ক্ষেত্রে। সেলস, সেলস শব্দের অর্থ বিক্রয়, এটাও আমাদের সাধারণত ব্যক্তিগত জীবনে অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। পারচেজ শব্দের অর্থ হচ্ছে ক্রয় করা, বাই শব্দের অর্থ যেমন ক্রয় করা, পারচেজ শব্দের অর্থ ক্রয় করা। সেলস রিটার্ন, সেলস রিটার্নটা হচ্ছে আমাদের বিক্রয় ফেরত। মনে রেখো, সেলস করলে আয় বৃদ্ধি পায় আর সেলস রিটার্ন হইলে আয়ের পরিমাণ হ্রাস পায়, কিন্তু দুইটাই কিন্তু আয়। সেলস রিটার্ন যদিও ব্যয়ের মতো কাজ করে, কিন্তু এটাকে ব্যয় বলা যাবে না, এটা আয়। তার মানে সেলস করলে আয় বাড়ে, সেলস রিটার্ন হলে আয়ের পরিমাণটা কমে যায়। সেম একই রকম পারচেজটা হচ্ছে ব্যয়, পারচেজ রিটার্নটা হচ্ছে এটাও একটা ব্যয়, কিন্তু এই ব্যয়ের কারণে মানে এই পারচেজ রিটার্নের ফলে ব্যয়ের পরিমাণটা হ্রাস পায়। একইভাবে পারচেজ এখানে একটু লেখা ভুল হয়েছে যে সেলস ডিসকাউন্ট হবে, এখানে সেলস ডিসকাউন্ট শব্দের অর্থ এখানে পারচেজ লেখা হয়ে গেছে, এই যে এই পাশে চলে গেছে, ওই যে কপি পেস্ট কিছু করা হয়েছে। তো যাই হোক, সেলস ডিসকাউন্ট শব্দের অর্থ বিক্রয় বার্তা আর পারচেজ ডিসকাউন্ট শব্দের অর্থ হচ্ছে ক্রয় বার্তা। তারপরে বলা হয়েছে ইন্টারেস্ট ইনকাম, তার মানে সুদ আয়। ইন্টারেস্ট এক্সপেন্স, এক্সপেন্স বলা থাকলেই সেটা ব্যয় এক কথায়। তারপর ডিসকাউন্ট রেভিনিউ, বাট্টা আয়। ডিসকাউন্ট শব্দের অর্থ বাট্টা, এটা কিন্তু আমরা সবাই জানি। ডিসকাউন্ট শব্দের অর্থ ছাড়, এটা আমরা সবাই জানি। ছাড়কে আর একটা এর পারিভাষিক অর্থ হচ্ছে ছাড় দেওয়া বা বাট্টা। তারপরে বলা হয়েছে যে ডিসকাউন্ট এক্সপেন্স, বাট্টা ব্যয় হতে পারে। যেমন তুমি পণ্য বিক্রি করেছো, তুমি ছাড় দিয়েছো, সেক্ষেত্রে সেই ডিসকাউন্টটা কিন্তু তোমার জন্য ব্যয় হবে। আর তুমি পণ্য ক্রয় করেছো, ছাড় পেয়েছো, সেই ডিসকাউন্টটা কিন্তু তোমার জন্য আয় হবে। তো তারপরে দেখো বলা হয়েছে কমিশন রেভিনিউ, কমিশন আয় আছে, কমিশন এক্সপেন্স থাকতে পারে। তারপরে বলা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ প্রিমিয়াম, শিক্ষানবিশ সেলামি, মানে শিক্ষা অবস্থায় তোমাকে যে খরচটা তোমাকে তোমার মানে প্রতিষ্ঠান যেটা তোমার কাছ থেকে আয় করে থাকে। আবার একইভাবে অ্যাপ্রেন্টিসশিপ অ্যালাউন্স, শিফট অ্যালাউন্স,
তার মানে শিক্ষানবিশ ভাতা, প্রতিষ্ঠান তোমার কাছ থেকে যেটা নিয়ে থাকে সেটা প্রতিষ্ঠান, তোমার কাছ থেকে যেটা নিয়ে থাকে বা প্রতিষ্ঠান যেটা তোমাকে দেয়, তার জন্য এদের প্রতিষ্ঠানের জন্য, প্রতিষ্ঠান এক কথায় তোমার পিছনে যে শিক্ষানবিশ অবস্থায় যে টাকাটা তোমাকে দিচ্ছে সেটা তোমার জন্য ভাতা, তোমার জন্য এটা কিন্তু আয়, কিন্তু প্রতিষ্ঠানের জন্য সেটা ব্যয়। আর তুমি প্রতিষ্ঠানকে শিক্ষানবিশ অবস্থায় যে অনেক সময় ট্রেনিং করার সময় কিছু টাকা নেওয়া হয়, এই শিক্ষানবিশ অবস্থায় যদি তোমার কাছ থেকে কিছু নেওয়া হয় সেটা শিক্ষানবিশ সেলামি, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়। ডিভিডেন্ড ইনকাম, এটা আয়। আমরা জানি ডিভিডেন্ড শব্দের অর্থ লভ্যাংশ, ডিভিডেন্ড শব্দের অর্থ লভ্যাংশ। আর ডিভিডেন্ড ইনকাম যেহেতু, এই ডিভিডেন্ডটা হচ্ছে আমাদের আয়। আবার ডিভিডেন্ড পেইডও হয়, প্রতিষ্ঠান কিন্তু ডিভিডেন্ড, দেখা যাচ্ছে প্রতিষ্ঠান অন্য কোম্পানির যদি শেয়ার কিনে রাখে সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠান ডিভিডেন্ড পাবে, সেক্ষেত্রে এই ডিভিডেন্ডটা হবে তার জন্য ডিভিডেন্ড ইনকাম, মানে প্রাপ্ত লভ্যাংশ। আর তুমি যদি প্রতিষ্ঠান বা আমরা যদি প্রতিষ্ঠানের, ধরো আমার প্রতিষ্ঠানের অন্য কেউ শেয়ার কিনে রাখছে, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যদি কিনে রাখে, তাহলে আমাদেরকেও তাদের কিন্তু ডিভিডেন্ড দিতে হবে, সেক্ষেত্রে আমাদের ডিভিডেন্ড পেইডটা হবে আমাদের জন্য ব্যয়। তো তবে ডিভিডেন্ড পেয়েবল যদি বলা হয়, অনেক সময় দেখা যাবে যে ডিভিডেন্ড পেয়েবল বলা হয়েছে, তার মানে ওটা তোমার জন্য কিন্তু ব্যয়, ঠিক আছে, এখনো ব্যয়টা পরিশোধ করনি, এই জন্য ওটা দায় হয়ে আছে, একদিকে ব্যয় একদিকে দায়। তারপরে বলা হয়েছে ডিভিডেন্ড পেইড, এই লভ্যাংশ প্রদান এখানে আবার রিপিট হয়ে গেছে। তারপরে বলা হয়েছে যে দেখো ক্যারিজ ইন, ক্যারিজ ইন শব্দের অর্থ হচ্ছে ক্রয় পরিবহন, ক্যারিজ ইন শব্দের অর্থ ক্রয় পরিবহন। অনেক সময় ক্যারিজ ইন শব্দের অর্থ পরিবর্তে লেখা থাকতে পারে যে ফ্রেইট ইন, হ্যাঁ, ফ্রেইট ইন শব্দের অর্থ ক্রয় পরিবহন, মানে পণ্য কেনার জন্য যে পরিবহন খরচটা দেওয়া হয়েছে এটাকে বলা হয় ক্যারিজ ইন বা ফ্রেইট ইন। তারপরে বলা হয়েছে ক্যারিজ আউট, ক্যারিজ আউট শব্দের অর্থ হচ্ছে বিক্রয় পরিবহন। ধরো তুমি বিক্রয় করেছো, পণ্যটা পৌঁছানোর জন্য যে পরিবহন খরচটা যাচ্ছে তোমার। দেখো এই যে আলোচনা অলরেডি করেছি যে ফ্রেইট ইন শব্দের অর্থ ক্রয় পরিবহন, ফ্রেইট আউট, আউট মানে কি বের হয়ে যাচ্ছে পণ্য, এই জন্য যে ব্যয়টা হচ্ছে আমার পরিবহন খরচটা দিতে হচ্ছে সেটাকে বলা হয় ফ্রেইট আউট। তারপরে দেখো বলা হয়েছে ট্রান্সপোর্টেশন, এটা হচ্ছে পরিবহন, এটা আমাদের জন্য একটা ব্যয়, আমাদের প্রতিষ্ঠানের একটা ব্যয়। তারপরে দেখো বলা হয়েছে ওয়েজেস, ওয়েজেস শব্দের অর্থ মজুরি। তারপরে দেখো বলা হয়েছে ডিউটি, এটা হচ্ছে শুল্ক। তারপর বলা হয়েছে ইম্পোর্ট ডিউটি, আমদানি শুল্ক। এক্সপোর্ট ডিউটি, রপ্তানি শুল্ক। ইম্পোর্ট মানে যেটা তোমাকে আমদানি করতে হয়েছে, আমদানি করার জন্য যে শুল্ক বা শুল্ক দিতে হয়েছে। এক্সপোর্ট, রপ্তানি করার জন্য যে শুল্কটা দিতে হয়েছে সেটা হচ্ছে রপ্তানি শুল্ক। তারপরে দেখো এখানে রয়েছে এক্সপোর্ট বললাম, সাপ্লাইজ এক্সপেন্স, সাপ্লাইজ শব্দের অর্থ কিন্তু মণিহারি বা সরবরাহ, সরবরাহ সামগ্রী। কিন্তু এই সাপ্লাইজের সাথে যদি এক্সপেন্স কথা লেখা থাকে তাহলে বুঝতে হবে সাপ্লাইজের যে অংশটুকু খরচ হয়ে গেছে। ধরো সাপ্লাইজ মানে মণিহারি বা সরবরাহ সামগ্রী, ছোট ছোট যেমন স্কেল, তোমার খাতা কলম পেন্সিল, এগুলাকে বলা হয় সাপ্লাইজ সামগ্রী। এই সাপ্লাইজ সামগ্রীটা সাধারণত কিন্তু সম্পদ। এই সম্পদের আস্তে আস্তে এখান থেকে কি হচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। প্রতিদিন আমরা ইউজ করতেছি, স্কেল ইউজ করতেছি, নষ্ট হয়ে যাচ্ছে, বা কালি ইউজ করতেছি, শেষ হয়ে যাচ্ছে, পেন্সিল ইউজ করতেছি, শেষ হয়ে যাচ্ছে, মার্কার ইউজ করতেছি, শেষ হয়ে যাচ্ছে। এই যে অংশটুকু শেষ হয়ে যাচ্ছে সেটুকুকে বলা হয় সাপ্লাইজ এক্সপেন্স। আর সাপ্লাইজ এক্সপেন্সটা আমাদের সরবরাহ ব্যয় বা মণিহারি ব্যয়। রেন্ট এক্সপেন্স, রেন্ট শব্দের অর্থ হচ্ছে ভাড়া, আর এক্সপেন্স শব্দের অর্থ হচ্ছে ব্যয়, তার মানে কি ভাড়া ব্যয়। রেটস মানে কর। স্যালারি, স্যালারি এক্সপেন্স, এই দেখো স্যালারি এক্সপেন্স, এক্সপেন্স শব্দের অর্থ যেহেতু ব্যয়, তাহলে স্যালারি এক্সপেন্স কি দাঁড়াইলো বিষয়টা, যে বেতন ব্যয়। কিন্তু এখানে যদি বলা হয় স্যালারি পেবল, তোমাদের কি মনে আছে পেবল শব্দের অর্থ পরিশোধ এখনো করা হয়নি, করতে হবে। সো স্যালারি পেবল যদি বলা হয় তাহলে বুঝতে হবে যে এই বেতনটা এখনো পরিশোধ করা হয়নি, করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তখন আর এটা ব্যয় হবে না, এটা দায় হয়ে যাবে। কারণ আমি বলেছিলাম কিন্তু যে পেয়েবল বলা থাকলেই দায়, আর রিসিভেবল বলা থাকলেই সেটা সম্পদ। তারপরে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এটা হচ্ছে বিজ্ঞাপন ব্যয়। ইউটিলিটিস, ইউটিলিটিস শব্দের অর্থ হচ্ছে উপযোগ, ইউটিলিটিস শব্দের অর্থ হচ্ছে উপযোগ, যেমন গ্যাস পানি বিদ্যুৎ, এই খরচগুলোকে একসাথে বলা হয় উপযোগ খরচ। ইউটিলিটি এক্সপেন্স শব্দের অর্থ হচ্ছে উপযোগ খরচ। তারপরে দেখো বলা হয়েছে লিগেল এক্সপেন্স মানে আইন খরচ। সান্ডারি এক্সপেন্স বিবিধ খরচ, সান্ডারি শব্দের অর্থ বিবিধ বা অন্যান্য। তারপরে দেখো বলা হয়েছে মিসলিনিয়াস এক্সপেন্স, এটা হচ্ছে বিবিধ খরচ বা অন্যান্য খরচ। ব্যাড ডেপ্ট, ব্যাড ডেপ্ট শব্দের অর্থ হচ্ছে অনাদায়ী পাওনা বা কুঋণ। অনাদায়ী পাওনা বা কুঋণ জিনিসটা কি, জিনিসটা হচ্ছে এরকম যে ধরো কোনো এক ব্যক্তির কাছ থেকে তুমি, কোনো এক ব্যক্তিকে তুমি 20,000 টাকার পণ্য বাকিতে বিক্রি করেছো বা সেলস করেছো, সেক্ষেত্রে ওই ব্যক্তি কিন্তু তোমার দেনাদার, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাকাউন্ট রিসিভেবল। এই অ্যাকাউন্ট রিসিভেবল যে 20,000 টাকা, এই 20,000 টাকার এই ব্যক্তির কাছ থেকে কোনো এক কারণে হয়তো হয়তো দেখা যাচ্ছে সেই ব্যক্তি তার ব্যবসায় দেউলিয়া হয়ে গেছে, বা কোনো কারণে তার কাছ থেকে 2,000 টাকা তুমি আদায় করতে পারতেছো না। বা এমন হয়তো হতে পারে যে তুমি 2,000 করে 10 জনের কাছে বিক্রি করছো, একজন ব্যক্তি মারা গেছে বা যে কোনো কারণে, এক কথায় আমার টোটাল দেনাদারের নিকট থেকে আমার যে কোনো কারণে আমার 2,000 টাকা আদায় করতে সমস্যা হচ্ছে বা আদায় করতে আর পারবো না।
সুনিশ্চিতভাবে তুমি শিওর হয়ে গেছো যে তুমি এই টাকাটা আদায় করতে পারবে না। তার মানে এই 20,000 টাকার মধ্যে যে 2,000 টাকা তুমি নিশ্চিত আর আদায় করা যাবে না বা আদায় করা সম্ভব নয়, এইটাকে বলা হয় কুরিন। ইংরেজিতে এটাকে বলা হয় ব্যাড ডেপ্ট। অনেক সময় এটাকে কুরিনের পরিবর্তে আবার অনেক সময় দেখা যাবে কি যে বাংলায় কিন্তু আমরা অলরেডি চিনে আসছি এসএসসি ইন্টারমিডিয়েটে, অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনারই শর্ট ফর্ম হচ্ছে কুরিন। আর এই কুরিন বা অনাদায়ী পাওনার ইংরেজি মিনিংটা হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো যেটা বলা হয়েছে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট। উপরে বলা হয়েছে কুরিন বা অনাদায়ী পাওনা, নিচে বলা হয়েছে ব্যাড ডেপ্ট অ্যালাউন্স। যদি বলা থাকে অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট যদি বলা থাকে সেটাকে বলা হয় কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনার সঞ্চিতি। তার মানে এটাও আমাদের এক ধরনের ব্যয়, কিন্তু এই ব্যয়টা সুনিশ্চিত নয়, এখনো ব্যয় হবে এমনভাবে সুনিশ্চিত নয়। তার মানে আমরা অনুমান করেছি যেহেতু 20,000 টাকার মধ্যে অলরেডি যেহেতু 2,000 টাকা পাবো না আর 18,000 টাকা পাবো, এখন অনুমান করা হয়েছে 18,000 টাকার মধ্যেও হয়তো 5% বা 10% বা আরো 1,000 টাকা আমি নাও পেতে পারি, মানে যেটা না পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকে বলা হয় অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট। তার মানে এটা সুনিশ্চিত পাবো না এমন না, মানে পেতেও পারি নাও পারি। আর ব্যাড ডেপ্ট শব্দের অর্থ কিন্তু সুনিশ্চিত যে দেনাদারের কাছ থেকে এই টাকা আর কখনোই আদায় করা সম্ভব নয়। তো যাই হোক, অ্যালাউন্স ফর ব্যাড ডেপ্ট শব্দের অর্থ হচ্ছে কুরিন সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি। তারপরে দেখো বলা হয়েছে ট্রাভেল এক্সপেন্স, এটা আমাদের জন্য ব্যয়, ভ্রমণ খরচ, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স। ওই যে এর আগে আলোচনা করলাম যে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন মানে পুঞ্জীভূত অবস্থায়, আর যদি বলা থাকে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স তাহলে ডিপ্রিসিয়েশনটা আমাদের অবচয়, এটা হচ্ছে একটা ব্যয়। মানে প্রতি বছর একটা সম্পদের যে মূল্যটা হ্রাস পাচ্ছে বা ব্যবহারজনিত কারণে সম্পদের বা স্থায়ী সম্পদের যে মূল্য হ্রাস পায় সেটাকে বলা হয় ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বা অবচয়। আশা করি ক্লিয়ার হয়েছে। তারপরে দেখো বলা হয়েছে রিপেয়ার এক্সপেন্স, এটা হচ্ছে মেরামত খরচ। তো এটা হচ্ছে আমাদের খরচের আলোচনা করলাম। তো যাই হোক, আমাদের এটা সাধারণত ওয়ার্ড মিনিং গুলা গেল। তো এখন এই ওয়ার্ড মিনিং এর আলোকে কিছু সেন্টেন্স ব্যবহার করা হয়, ঘুরে ফিরে যে সেন্টেন্স গুলো ব্যবহার করা হয় সেই সেন্টেন্স গুলো আমরা একটু মিনিংটা আয়ত্ত করার চেষ্টা করি। দেখো বিবিধের মধ্যে এগুলো আমি দিয়ে দিছি, আমি আসলে একটু ক্লাস মানে একটু শখের মাধ্যমে আলাদা আলাদা করে সাজানোর চেষ্টা করেছি। তো দেখো বলা হয়েছে ট্রানজাকশন। ট্রানজাকশন শব্দের অর্থ হচ্ছে লেনদেন। ইকুয়েশন শব্দের অর্থ সমীকরণ। তারপর বলা হয়েছে ইফেক্ট শব্দের অর্থ প্রভাব। অ্যাকাউন্টিং ইকুয়েশন শব্দের অর্থ হচ্ছে হিসাব সমীকরণ। তারপর দেখো বলা হয়েছে পারচেস ফ্রম। মনে রেখো পারচেস ফ্রম, যদি পারচেসের সাথে যদি ফ্রম কথাটা বলা থাকে, মনে রেখো পারচেস ফ্রম এই কথাটা যদি বলা থাকে তাহলে সাধারণত সেটা বাকিতে ক্রয় হয়। বা অন অ্যাকাউন্টে যদি বলা থাকে পারচেস অন অ্যাকাউন্ট, মনে রেখো পারচেস অন অ্যাকাউন্ট বলা থাকলেও বাকিতে পণ্য ক্রয়, পারচেস ফ্রম বলা থাকলেও, ফ্রম বলা থাকার পরে কিন্তু আবার এরকম একটা কোম্পানি বা কোনো ব্যক্তির নাম লেখা থাকবে যে পারচেস ফ্রম রহিম টাকা 20,000, তার মানে রহিমের নিকট থেকে 20,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, তার মানে এটা কিন্তু বাকিতে ক্রয় করা হয়েছে। একইভাবে যদি বলা হয় পারচেস অন অ্যাকাউন্ট, তার মানে কি এই অন অ্যাকাউন্ট যদি বলা থাকে, যদি বলা হয় পারচেস ক্যাশ ফর টাকা এত বা ক্যাশ কথা যদি বলা থাকে সেক্ষেত্রে কিন্তু পণ্যটা নগদে কেনা হয়েছে। কিন্তু যদি পারচেস অন অ্যাকাউন্ট বলা থাকে তার মানে সেটা ধারে বা বাকিতে ক্রয় হয়েছে। একইভাবে যদি বলা থাকে পারচেস অন ক্রেডিট, অন অ্যাকাউন্ট অন ক্রেডিট ফ্রম, এই কথা যদি বলা থাকে তাহলে বুঝতে হবে সেই লেনদেনটা অন অ্যাকাউন্ট অন ক্রেডিট ফ্রম টু, এই কথাগুলো যদি বলা থাকে সাধারণত সেগুলা বাকিতে লেনদেন হয়, সেটা পারচেস হোক বা সেলস হোক। একইভাবে দেখো পারচেস অন ক্রেডিট বললাম যে এটা বাকিতে ক্রয়। তারপরে দেখো বলা হয়েছে সেলস টু, মানে আমি সেলস করেছি সেলস টু রহিম, রহিমের নিকটে বিক্রয় করা হয়েছে, তার মানে এটা বাকিতে। আমরা কিন্তু এসএসসি ইন্টারমিডিয়েটে যারা পড়ে আসছো তারা কিন্তু শিখে আসছো যে যদি নাম উল্লেখ থাকে তাহলে কিন্তু সেটা বাকিতে ধরে নিতে হয়। আর এই টু ফ্রম বলা থাকলে বুঝতে হয় কোনো ব্যক্তিকে নির্দেশ করতেছে, কোনো ব্যক্তির নাম উল্লেখ থাকে তারপরে, এই জন্য এটা বাকিতে ধরে নিতে হয়। তো যাই হোক, সেলস টু বলা থাকলে বাকিতে বিক্রয়, সেলস অন অ্যাকাউন্ট বাকিতে বিক্রয়, সেলস অন ক্রেডিট, তার মানে কি বুঝলাম ফ্রম টু অন অ্যাকাউন্ট অন ক্রেডিট, এগুলো বলা থাকলে ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে বাকি হয়। তারপরে আরেকটা জিনিস বলা হয়েছে বিল্ড, যদি বলা হয় বিল্ড মানে সেটা বাকি রয়েছে, বিল্ড অ্যাক্রুড ইনক্লুড ডিউ, এই শব্দের অর্থগুলো হচ্ছে বাকি বা বকেয়া রয়েছে। আচ্ছা, তারপরে দেখো বলা হয়েছে বরোয়েড মানে ধার করা বা ঋণ করা। তারপরে দেখো বলা হয়েছে রিসিভ এ ক্যাশ পেমেন্ট। এখন কথা হচ্ছে কি রিসিভ এ ক্যাশ পেমেন্ট, তোমরা এই জায়গায় একটু খেয়াল করো, রিসিভ শব্দের অর্থ গ্রহণ করা আর পেমেন্ট শব্দের অর্থ পরিশোধ করা। এই রিসিভ এবং পেমেন্ট দুইটা যদি একসাথে বলা থাকে, যদি বলা থাকে রিসিভ এ ক্যাশ পেমেন্ট, বুঝতে হবে ক্যাশ গ্রহণ করেছো, রিসিভ এ ক্যাশ পেমেন্ট প্রথম ওয়ার্ডটা ইউজ করবা।
যে রিসিভ এ ক্যাশ পেমেন্ট, তার মানে কি রিসিভ এ ক্যাশ পেমেন্ট বলা থাকলে তুমি নগদ গ্রহণ করেছো, আর যদি বলা থাকে মেড এ ক্যাশ পেমেন্ট তার মানে তুমি নগদ পরিশোধ করেছো। তাহলে দেখো মানে খুব বেশি পার্থক্য এমন কিন্তু না। রিসিভ এ ক্যাশ পেমেন্ট এটা দেখে কিন্তু তোমার কনফিউশন হতে পারো, বিশেষ করে ইংরেজি যারা একটু কম বোঝো বা দুর্বল তাদের জন্য কিন্তু আমার একটু আজকের এই ভিডিওটা। তবে যারা ইংরেজিতে খুবই এক্সপার্ট, আশা করি তাদের অ্যাকাউন্টিং ফিন্যান্স সে যে কোনো ইয়ারে আমার আশা করা যায় যে আসলে সমস্যা হবে না, আশা করি এটা। তো যাই হোক, তারপরে দেখো যেটা বলা হয়েছে যে মেড এ ক্যাশ পেমেন্ট, তার মানে এটা নগদে পরিশোধ করা হয়েছে। তারপর বলেছে ফুল সেটেলমেন্ট। ফুল সেটেলমেন্ট শব্দের অর্থ হচ্ছে পূর্ণ নিষ্পত্তি বা পুরোপুরি মীমাংসা। ওই যে অনেক সময় এরকম বলা থাকে দেনাদারের 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা পাওয়া গেল, তার মানে দেনাদারের আমি 10,000 টাকার পরিবর্তে 9,000 টাকা নিয়েই তাকে পূর্ণ নিষ্পত্তি মানে তার সাথে নিষ্পত্তি করে ফেললাম, লেনদেন সম্পর্ক ছিন্ন করলাম, তার কাছে আর আমার কোনো দাবি নেই। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে যে এরকম বলা থাকবে যে এত টাকার পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা পাওয়া গেল, সেক্ষেত্রে এখানে একটা ডিসকাউন্টের সৃষ্টি হবে যেহেতু আমি ছাড় দিলাম। তো যাই হোক, এটা অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে এই ফুল সেটেলমেন্ট শব্দটাও আসতে পারে, ওয়ার্ডটা আসতে পারে, আবার অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। তবে মনে রাখতে হবে যে আমরা টাকা আদায় করার সময় যদি ফুল সেটেলমেন্ট বলা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই যে যে ছাড়টা দিলাম, যে ডিসকাউন্টটা দিলাম, সেই ডিসকাউন্ট আমাদের জন্য ব্যয়। আর যদি পাওনাদারের ক্ষেত্রে বা মানে অ্যাকাউন্টস পেয়েবলের ক্ষেত্রে যদি এই ফুল সেটেলমেন্ট কথাটা বলা থাকে তাহলে বুঝতে হবে ওখানে একটা দায়ের, ওখানে একটা ডিসকাউন্টের সৃষ্টি হবে, ওই ডিসকাউন্টটা আমাদের জন্য ব্যয়। ধরো পাওনাদারের কাছ থেকে পেতাম 10,000, নিয়ে নিলাম 9,500, 500 টাকা ছাড় দিয়ে দিলাম, ওইটা আমাদের জন্য ডিসকাউন্ট ব্যয়। তারপর দেখো বলা হয়েছে আর্ন। আর্ন মানে অর্জন, এটা অলরেডি শিখিয়েছি। তারপরে গুড শব্দের অর্থ, গুড শব্দের অর্থ কিন্তু ভালো, কিন্তু এখানে দেখো মজার বিষয় যে গুডের সাথে যদি এর যুক্ত করে দেই তাহলে হয় গুডস। গুডস শব্দের অর্থ কিন্তু পণ্য। তারপর দেখো কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড বলতে বোঝা যাচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তারপর বলা হয়েছে রিমেইনিং ব্যালেন্স, এটা হচ্ছে অবশিষ্ট অংশ বা যে অংশটুকু উদ্বৃত্ত হিসেবে রয়েছে। তো যাই হোক, আমি এখানে আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ মিনিং নিয়ে আলোচনা করা সম্ভব না। আমি যতগুলা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে খুবই ইউজেবল, মানে সবচেয়ে বেশি যেগুলো ইউজ করা হয় সেগুলো আমি সাধারণত এখানে তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, আরও কোনো একটা ভিডিওতে হয়তো তোমাদের সাথে আরও আলোচনা করবো এই ডিটেলস নিয়ে। তবে সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।